তো 1-2 এর মতো। এটার কারণটা হচ্ছে যেহেতু আমি গল্পটা আমি একবারে শেষ করি নাই, 2টাতে রাখছি। মানে যেহেতু আমি গল্পটা আরেকটা অ্যালবামে দিব, ওই অ্যালবামের নাম আমি এখন মানে XYZ রাখবো, কিন্তু আমি আবার ফিনিক্স 2 আমি আবার ওখানে রাখবো, এটা আমি চাই নাই। যেহেতু ফিনিক্স গল্পটা, বাই দ্য ওয়ে এখানে আমি একটা ইনফরমেশন দিয়ে দিই, ফিনিক্স 2 গানটা 10 মিনিটের চেয়ে বড়, 10 মিনিট প্লাস একটা গান। সো এটা একটা ভাইটাল একটা সং, এবং এই গানটা দিয়ে অ্যালবামটা শুরু হচ্ছে। সো এরকম একটা অ্যালবামের নাম আমি XYZ অন্য একটা নাম দিতে চাইনি, আমি ফিনিক্সের ডায়েরি 2ই রাখতে চেয়েছিলাম। এই কারণে ফিনিক্সের ডায়েরি 2 অ্যালবামের নাম। হ্যাঁ, আমাদের যে পরিবর্তনটা আসছে সেই পরিবর্তনটা হচ্ছে ফিনিক্সের ডায়েরি 1 অ্যালবামে কয়েকটা গান আছে, যেমন স্বপ্নগুলো একটা গান আছে, অদ্ভুত একটা গান আছে। এই গানগুলো শুনলে দেখতে পারবেন এই গানগুলোর কোনো জনরা নাই, একটু ডিফারেন্ট জনরা। ওই জনরাগুলো আমাদের বানানো, কেউ বলতে পারবে না এটা কী জনরা, এটা কি রক, কি রক কেউ বলতে পারবে না। রক সং ডেফিনেটলি, কিন্তু কী রক সং বলতে পারবে না। এটা আমাদের নিজেদের বানানো একটা রক, বাংলা নূর রক। আমরা ওই ধারার গান এবার দিয়েছি। সো ওই ধারার গান আপনারা এবার শুনতে পারবেন। এই AI আসলো, উই জাস্ট ডোন্ট কেয়ার। AI আসলো না কি আসলো, AI আসুক আর BI আসুক আর CI আসুক, আমরা কেয়ার করি না। আমরা আমাদের মতন আগাতে থাকবো, আমাদের মতন নিজেদের জন্য বানাইতে থাকবো, এবং আমরা আমাদের মতন গান করতে থাকবো। AI এর মরতে হবেই, AI মরবেই আছে একটা সময়। বিকজ যেই জিনিসের সোল নাই, যেই জিনিসের সোল আছে, সোলের সাথে কানেক্ট করতে পারে। সোল মেশিনের সাথে কানেক্ট করলে 2 দিন পরে ওই মেশিনকে আর পছন্দ করবে না, নিতে পারবে না। আমি অনেক ছোটবেলায় 1990 সালে ফিলিংসে জয়েন করেছি। আর তখন বেশ বাজাইতাম, গান গাইতে পারতাম না। আমি যে গান গাইতে পারি আমি নিজেই জানতাম না। 1992 সালে আমি ফার্স্ট অ্যালবাম রেকর্ড করি, নিজে প্রডিউস করি, নিজে রেকর্ড করি। 5 বছর ওই অ্যালবাম আমি গাড়িতে শুনছি, ফ্রেন্ডদের শোনাইছি, অ্যালবাম রিলিজ দেয়নি। তারপর 97 সালে রিলিজ দিয়েছিলাম, তারপরে দেখি অ্যালবাম হিট হয়ে গেছে। ওইভাবে গান গাওয়া। অনেকগুলো ব্যান্ডে বাজিয়েছি, বিকজ আই লাভ প্লেইং বেস। যেই ডাকতো বেস বাজাতাম। সো অ্যাকচুয়ালি ছোটোবেলায় মিউজিক জিনিসটা আমার রক্তে ছিল, এখনও আমার রক্তে আছে। মিউজিক ছাড়া থাকা আমার পক্ষে পসিবল না। এই জন্যে আমি এত কিছুর সাথে ছিলাম। এখন আমার হাতে সময় অনেক কম, বিকজ দিনে তো অ্যাকচুয়ালি 24 ঘন্টা, এটাকে তো 36 ঘন্টা করতে পারতেছি না। যদি 36 ঘন্টা করতে পারতাম তাহলে অনেক মিউজিক করতাম। এখন এই কাজ, ব্যবসা, আরও অন্যান্য কাজ, এত কিছু নিয়ে অ্যাকচুয়ালি মিউজিক করা সম্ভব না। অর্থহীন নিয়েই আমার মেইন কনসার্ন, অর্থহীন নিয়েই থাকি, এই কারণে মিউজিক করা কম হয়। কিন্তু
অর্থহীন। আমরা যেমন দেখেছি যে আয়ুব বাচ্চুকে তিনি সোর্সে ছিলেন, সেখান থেকে বের হয়ে মেধাবী করেন, সফল হয়, আপনার তাই দেখেছি সবচেয়ে সফল হয়। এটা কি আসলে ওই যে নিজস্ব ধারার মিউজিক করা, এটা এক্স্যাক্টলি যদি একটু বলতে ট্রানজিশনের জায়গাটা। সো ওয়ারফেজে তো আমি বেস বাজাইতাম, গান গাইতাম না। অর্থহীনে আমি নিজে গান লিখতে পারছি, যা লিখতে যাচ্ছি, যেটা শুরু করতে যাচ্ছি, যেরকম শুরু করতে যাচ্ছি ওটা করতে পারছি, যেরকমভাবে প্রডিউস করতে যাচ্ছি ওরকমভাবে প্রডিউস করতে পারছি, ডিরেক্ট করতে পারছি, অ্যারেঞ্জ করতে পারছি, সব নিজের মতন করতে পারতেছি। সো আমার জন্য অনেক ইজি, আমার জন্য অনেক কনভেনিয়েন্ট। সো অর্থহীন ইজ মাই বেবি অ্যাকচুয়ালি। সো যেই কারণে অর্থহীন নিয়েই বেঁচে আছি। অর্থহীন আমার জন্য অনেক কনভেনিয়েন্ট। সো অর্থহীনই আছি, নিজের বেবি, নিজের ব্যান্ড। এবং অর্থহীন অন্য ব্যান্ড মেম্বাররা আসে, ওরা যদি নিজের কিছু করতে চায় আমি ওদের চান্সটা দেই যে হ্যাঁ ঠিক আছে এরকম করো। আমি নতুন নতুন ছোটো ছোটো মেম্বাররা আসে, নতুন নতুন আইডিয়া নিয়ে আসে, আমি আইডিয়াগুলো শুনি, আমার কাছে ভালো লাগলে আমি ওই আইডিয়াগুলো নেই। আমি ওদের বসায় রাখি না যে না এটা করতে পারবো না, ওইটা করি না। যে কারণে অর্থহীন চেঞ্জ হয়, অর্থহীনের গান চেঞ্জ হয়, অর্থহীনের স্টাইল চেঞ্জ হয়। যেই কারণে অর্থহীন রিলেভেন্ট, এবং যেই কারণে আমি চ্যালেঞ্জ করে বলতে পারি অর্থহীনের এই অ্যালবাম জেন আলফাও শুনবে, জেন আলফা পর্যন্ত শুনবে। জেন জির কথা তো বাদই দিলাম, জেন আলফা পর্যন্ত এই অ্যালবাম শুনবে। হ্যাঁ, যেহেতু সব ধরনের গান শুনি, যেহেতু সব ধরনের মানুষজনের সাথে মিশি, সব বয়সের মানুষজনদের সাথে মিশি, সব ধরনের মিউজিশিয়ানদের সাথে মিশি, এবং নতুন ধারার মিউজিক যারা বানায় বাইরের মিউজিশিয়ান, ওরা আমার ফ্রেন্ড, ওদের সাথে মিশি, ওদের সাথে গল্প গুজব করি, ম্যামে প্রত্যেক বছর দেখা হয়, এদের আমার ছোটো ভাই। সো ইটস অবভিয়াস যে এই ধরনের মিউজিক আমি নিতে পারি, হজম করতে পারি। সো আমার জন্য অনেক ইজি জিনিসটা। প্রোডাকশন, বাজানো এবং প্রোডাকশন। ডেফিনেটলি ডিফারেন্সিয়েট করতে তো পারি। মানে এবারকার গিটার প্লেয়িং শুনেন, ড্রাম শুনেন, শুনলে বুঝতে পারবেন আর এটা এরকম ড্রামিং হচ্ছে কেন, বেস প্লেয়িং এরকম কেন, গিটার প্লেয়িং এরকম কেন, এটা গিটার নাকি এটা বেস, গিটারে স্ল্যাপ হচ্ছে, এটা কেমন কথা, ড্রামে এই টাইপের জিনিস হচ্ছে, এটা কেমন কথা। এক গানের মধ্যে তিনটা ড্রাম সেট, আপনি কখনো শুনছেন এক গানে 3 ধরনের ড্রাম সেট ইউজ করা হয়েছে? করছি আমরা, এই ধরনের উইয়ার্ড কাজ করছি, কিন্তু আমরা করছি। ভি ড্রামস আছে, করা গেছে। সো এই টাইপের উল্টাপাল্টা কাজ আমরা করছি। এক্স্যাক্টলি, টার্গেট ছিল দেখেই করতে করতেই তো নতুন একটা জনরা আমরা বানানোর চেষ্টা করতে পারছি। একটা এক্সাম্পল দিই, ফিনিক্স 2 গানটার মধ্যে হিপ হপ ড্রামস আছে, আবার ডেথ মেটাল গানের মতন ড্রামস আছে, ডেথ মেটাল গানের মতন রিফ আছে, নর্মাল ক্লিন টাইপের গিটারের মধ্যে স্ল্যাপ আছে, গিটারের মধ্যে স্ল্যাপ আছে, আমার বেস গিটারের মধ্যে স্ল্যাপ আছে, বেস গিটারের ডিস্টরশন দিয়া বেস বাজানো আছে। ওই গানের মধ্যে সেতার আছে, ওই গানের মধ্যে তবলাও আছে। এবার আপনি বলেন এটা কেমন গান? এইটাই আমি বলতেছি যে এটা কোন জনরার গান বলবেন আপনি। সো ওইটাই আমরা চেষ্টা করছি অনেক কিছু করতে, দেখা যাক
ব্যাপারটা কথাই বলে। এটাকে যে আপনার অ্যাপ্রুভাল দিল, হ্যাঁ। প্রসেসটা একটু প্রক্রিয়াটা বলবেন? মানে আমরা যখন স্পটিফাইয়ের সাথে কথা বলছিলাম তখন আমরা বলছিলাম যে আমাদের জনরাটা এরকম, এই জনরাটাকে কি তোমরা মানে একটা রেকগনিশন দিতে পারবা কি না। তখন বললো যে 5,000 গান হলে আমরা রেকগনিশন দেই, বাট আমরা ইয়ে করে দিতে পারবো, ওই আমাদের প্রত্যেক রবিবার যেসব গান টান বের হয় তখন আমরা একটা হেডলাইনার দিই, আমরা হেডলাইনার দিয়ে দিতে পারবো। ওই হেডলাইনারটা তারা দিয়ে দিছিল যে লিসেন টু অর্থউইন্স বাংলা নিউ রক, এই গান অমুক গান বলে দিয়ে দিছিল। তখনই স্ট্যাবলিশ হয়ে গেল যে বাংলা নিউ রক নামে একটা গান আছে, একটা জনরা আছে, লিসেন টু বাংলা অর্থউইন্স নিউ জনরা বাংলা নিউ রক অথবা এরকম একটা জিনিস দিয়ে গানের নাম দিয়ে দিচ্ছিলাম। আমরা সাথে সাথে ওইটা স্ক্রিনশট নিয়ে রেখে দিয়েছিলাম, আমরা ওইটা ফেসবুকে পোস্ট করছিলাম, ওই স্ক্রিনশট এখন আমাদের কাছে আছে। সো এটা ফিনিক্সের ডায়েরি 1-এই তারা দিয়ে দিয়েছিল এবং এবারও মোস্ট লাইকলি তারা দিয়ে দিবে। একদম শুরুর যে অ্যালবামটা, সেখানে আপনার অর্থহীনের যে অ্যালবাম বা গানগুলো, তাতে ইন্সপিরেশন ছিল অন্য কোনো ব্র্যান্ডে? আপনি তখন বলছিলেন যে আপনার বিভিন্ন বিদেশি ব্র্যান্ডের কিন্তু ইন্সপিরেশন আমাদের আছে। তখন আমরা কিছুটা ফাঙ্ক টাইপের ছিলাম, ফাঙ্ক টাইপের গান করতাম, সফট রক টাইপের গান করতাম, জন ডেনভার টাইপের গান করতাম, মেগাডেথ টাইপের গান করতাম। সো ইন্সপিরেশন তো ছিলই। সো সবসময় সব অ্যালবামে ইন্সপিরেশন ছিল কোনো না কোনো ব্যান্ডের। এখনও ওই ফিনিক্সের ডায়েরি 2-তে, ফিনিক্সের ডায়েরি 1-এও আমাদের ইন্সপিরেশন ছিল অন্যান্য গানে ব্যান্ডের, কিন্তু আমরা 2-তে আইসা আপনারা 2-3টা গান পাবেন, 2টা গান পাবেন, ইন্সপিরেশন পাবেন, শুনে বলবেন আরে এই গানটা তো অমুক ব্যান্ডের টাইপের মতন লাগতেছে, অমুক ব্যান্ডের যদি একটা বাংলা গান করতো তাহলে এরকম হইতে পারতো, অমুক ব্যান্ড যদি বাংলা গান করতো তাহলে হয়তো বা এই টাইপের হইতে পারতো, এরকম 2-একটা গান হয়তো পাবেন আপনারা। বাংলাদেশের যে ব্র্যান্ডগুলো আপনি একদম ধরেন যে 80 দশক 90 দশকের যেই গড়ন উত্থান আমরা দেখতে পেয়েছি, সেটা 2000 পরবর্তীতেও ছিল, কিন্তু এখন কি আর সেই জায়গাটা আছে? পরিবর্তনটা কেমন আপনার কাছে মনে হয়? পৃথিবীর কোথাও নাই, বাংলাদেশ না, পৃথিবীর কোথাও নেই। পৃথিবীতে মিউজিক ইন্ডাস্ট্রির ব্যাপারটাই চেঞ্জ হয়ে গেছে। অ্যালবাম বাইর হয় না, অ্যালবাম শুনে না, অ্যালবাম ছাড়লে 10টা গান থাকে, ওটাতে 2টা গান শুনে 8টা গান ফালাই দেয়। অধৈর্য হয়ে গেছে শ্রোতারা, তারা 1-2টা গান শুনে বাকি গানগুলো শুনতে চায় না। একটা অ্যালবাম শুনবো, অ্যালবাম কিনবো, অ্যালবাম উল্টাবো, দেখবো, লিরিকগুলো পড়বো, রেকর্ডিং কোথায় হয়েছে দেখবো, এই গান কে লেখছে দেখবো, এই গানে কে গিটার বাজাইছে দেখবো, লিড গিটারটা কে বাজাইছে এই গানের, এই গিটারিস্ট নাকি ওই গিটারিস্ট, গান কে লেখছে, এই গানটা কে শুরু করছে। নাই, ওই মেন্টালিটি নাই। লাইন ধরে বসে থাকবো দোকানের সামনে, এখন বসে থাকে আইফোনের জন্য, আগে সিডির জন্য বসে থাকতো। নাই, চলে গেছে। এই যে ধরেন অনেকেই থেকে সরে আসতেছে অ্যালবাম বের করা থেকে, বিশেষ করে পুরো অ্যালবাম করার ক্ষেত্রে অনেকেই মানে আগের যারা ছিলেন তারা আমরা দেখি না, কিন্তু অর্থহীন কিন্তু 2016 অ্যালবাম বের করেছে, 22 অ্যালবাম বের করেছে, আবার 2025 আবার অ্যালবাম বের করেছে। এই ধারাবাহিকতাটা আপনি কীভাবে ধরে রাখেন? তার মধ্যে আবার আমরা জানি যে আপনার নানা ধরনের শারীরিক সহ নানান ধরনের চ্যালেঞ্জের মধ্যে আপনি ছিলেন, এর মধ্যে কীভাবে চালিয়ে যাচ্ছে একমাত্র ফ্যানদের জন্য, একমাত্র অদ্ভুতদের জন্য। এইটা সারা জীবন চালায় যাবে। অদ্ভুতরা যতদিন থাকবে, যতদিন ধরে আমাদের ফ্যানরা বলবে যে আমরা আছি, ততদিন ধরে অর্থহীন মরবে না। যেদিন ফ্যানরা বলবে হয়েছে, অর্থহীন হয়েছে, আমরা স্যাটিসফাইড, সেদিন অর্থহীন বন্ধ হয়ে যাবে। অর্থহীন ফ্যানদের জন্য আমরা অর্থহীন করি, আমরা এছাড়া অন্য কোনো কারণে অর্থহীন করি না। মূল লড়াই আমার ফ্যানদের জন্য, আমার নিজের জন্য না। গান করতে ভালো লাগে এই জন্য না, ফ্যানদের জন্য। ফ্যানরা চাই দেখা করি। মিউজিক করছি তো, হিট হয়েছি তো, ফেমাস হয়েছি, টাকা কামাইছি, সব হয়ে গেছে মিউজিক করে। ফেম, ফরচুন, পাওয়ার মিউজিক ইন্ডাস্ট্রিতে সব পেয়ে গেছি, ব্র্যাক করতেছি না, কিন্তু মানে গর্ব করে বলতেছি না, এগুলো সব তো হয়েছে তো।
এই আজকে ইন্টারভিউ আপনারা কেন নিতেছেন? একটা জায়গায় যাইতে পারছি দেখে নিতেছেন। সো সব তো হয়ে গেছে। সো আর তো কিছু করার নাই অর্থহীনের। করতেছি ফ্যানদের জন্য। ফ্যানরা চায় যে আমরা এখনো থাকি, ফ্যানরা এখনো কান্দে স্টেজে উঠলে। ফ্যানদের বাম্বার কনসার্টে আমরা একমাত্র ব্যান্ড যারা মাইক সরাই দিয়া দিছি অডিয়েন্সের দিকে। 35,000 লোক গান গাইছে, আমি একটা ওয়ার্ড উচ্চারণ করি নাই। আমরা একমাত্র ব্যান্ড যেটা করতে পারছি, আর কোনো ব্যান্ড করতে পারে না। আর কি চাই আমাদের? ফ্যান, আমাদের এরকম ফ্যান পাইলে আর কিছু দরকার আছে? আর কিছু দরকার নেই। সো ওই ফ্যানদের কথা তো রাখতে হবে আমাদের। তারপরে এই শরীর নিয়ে, এই অবস্থা নিয়ে বছরে 6টা কনসার্ট করি, বুঝি না 6টা কনসার্ট করি। আপনার একটা সুনাম ছিল যে আপনি যে আন্ডারগ্রাউন্ডের যখন উত্থান ছিল, আপনি একটা পৃষ্ঠপোষক হিসেবে বা বড় ভাই হিসেবে বিশাল একটা সাপোর্ট ছিলেন। হ্যাঁ, আপনার ওখানে গেলেই একটা সাপোর্ট পাওয়া যাবে, কোনো ধরনের নিত যাবে ছিল সুমনের কাছে গেলেই হলো। হ্যাঁ, সেই জায়গাটার গল্পটা একটু শুনতে চাই। আপনি তখন কেমন ছিল তখনকার? তখন অ্যাকচুয়ালি ছোটরা কোনো সাপোর্ট পাইতো না। সো আমার কাছে আসলে আমার ওরকম একটা অবস্থানে ছিলাম যে আমার একটা স্টুডিও আছে, আমার স্টুডিওতে একটা রেকর্ড সিস্টেমে রেখে দিতাম। ওরা আসলে ওদের অ্যালবাম আমি ফ্রি রেকর্ড করে দিতাম। একটা রেকর্ড লেভেল ছিল, ওই রেকর্ড লেভেলটা গিয়ে আমি অ্যালবাম দিয়ে দিতাম, দিয়ে বলতাম যে আপনার এই অ্যালবামটা ফ্রি দিতেছি, আপনি অ্যালবামটা জাস্ট বাইর করে দেন। ও ফ্রি অ্যালবাম পায়, অ্যালবামগুলো বাইর করে দিত। ওই ব্যান্ডগুলা, ওই অ্যালবামগুলো বের হইতো। অ্যালবাম কিছু কিছু অ্যালবাম হিট হতো, কিছু কিছু অ্যালবাম ফলো আপ হতো, কিন্তু ওখান থেকে অনেকগুলো ব্যান্ড বের হয়ে আসতো। এই জিনিসটা করতে পারতাম, এই জিনিসটা করার ক্ষমতা আমার ছিল, আল্লাহ হয়তো তৌফিক দান করছিল, করছি, করতে পারছি। নাম বলবেন যারা আপনার সাথে কাজ করেছেন? আর্টসেল, নেমেসিস, আরো ভাইরাস, 3টা দিলাম। পরের দিকে যারা মেন স্ট্রিমে চলে আসে আসলে এটাই তো আসলে আর এখনকার যারা নতুন প্রজন্ম নিশ্চয়ই যোগাযোগ আরেক থেকে নিশ্চিত হয়ে গেছে আমার যা ধারণা। এখনকার আপনার দৃষ্টিতে কী করছেন? ব্যান্ডের জগতে তাদের কি মানে অবদান বলে পারফরমেন্স করে আপনার প্রচুর কেমন মনে হচ্ছে? আমি এই নতুন প্রজন্মের যারা ব্যান্ড করছে, ব্যান্ডটা এখন নাই বলতে গেলে সেভাবে, তাদের সাথে আপনার যোগাযোগ আছে কি? যোগাযোগ খুব কম। কারণটা আমি কারণ আমি সময় দিতে পারি না। আমি এত ব্যস্ত থাকি, আমি প্রচণ্ড ব্যস্ত থাকি, আমি সময় দিতে পারি না। অনেকেই আছে যারা যোগাযোগ করতে চায়, আমি সময় দিতে পারি না। বাট 2026 হয়তো বা একটু ডিফারেন্ট হবে, হয়তো বা আমি সময় দিতে পারবো। আমি 2026টা আমি একটা ক্যালেন্ডার করতেছি 2026-এর জন্যে, আমি সময় দিতে চাই। আমি আগন্তুক নামে 3টা মিক্সড অ্যালবাম বের করেছিলাম এক সময় নতুন নতুন ব্যান্ডের নিয়ে। আমি আগন্তুক সিরিজটাকে আবার রিভাইভ করতে চাই। আগন্তুক রিটার্নস নামে একটা আমি অ্যালবাম রিলিজ করতে চাই, যেখানে নতুন ব্যান্ডদের গান থাকবে। এটা করার আমার প্ল্যান আছে। সো এখন দেখা যাক, পুরোটুকুই আমার শারীরিক অবস্থার উপরে, সময়ের উপরে ডিপেন্ড করছে, বাট মনে হয় আমি পারবো করতে। জেনজি বা আলফা জেনারেশনকে আপনি কি উপদেশ দিতে চান ব্যান্ডের জায়গায় বাংলাদেশ এগিয়ে নেওয়ার জন্য? কারণ আমরা দেখেছি যে উপমহাদেশে আপনারা যখন শীর্ষে ছিলেন ওই সময়টায় কিন্তু উপমহাদেশে বলা যায় যে বাংলাদেশ সবচেয়ে ভালো করছিল। পাকিস্তান বলেন, ইন্ডিয়া বলেন, অন্যান্য জায়গায় ব্যান্ডের জায়গায় বাংলাদেশ সেরা ছিল। সেই জায়গাটা এখন মানে এভাবে দেখা যাচ্ছে না। নতুন জেনারেশন কীভাবে সেটা আগে আবার উঠায় চলে আসতে হবে? এআইকে ভুলে যেতে হবে, 1 নম্বর কথা। 2 নম্বর কথা হচ্ছে গিয়ে গানের লিরিকটা খুব সুন্দর করে লিখতে হবে, লিরিকের একটা মিনিং থাকতে হবে, আর প্রচুর প্র্যাকটিস করতে হবে এবং প্রচুর ধৈর্য ধরতে হবে। এইগুলো যদি না হয় তাহলে হবে না। আগের ব্যান্ডগুলোর এই জিনিসগুলো ছিল, এআই বলে কিছু ছিল না। প্রচুর ধৈর্য ধরছে, লিরিক সুন্দর করে লিখছে, সুন্দর একটা গান বানাইছে, আর প্র্যাকটিস করছে, প্রচুর ধৈর্য ধরে প্র্যাকটিস করছে। এই জিনিসগুলো যদি করে তাহলে ভালো একটা কিছু করতে পারবে, নাহলে হবে না। শর্টকাট বলে কোনো ওয়ে নেই, দেয়ার ইজ নো শর্টকাট। এআইতে কি সোল কোনোভাবেই থাকে না? অবশ্যই সোল থাকে না, কেমন সোল থাকবে? এআই যদি সোল থাকতো তাহলে তো এতদিনে এআই এর বিয়া করে ফেলাইতো কতজন। ইন্টারন্যাশনাল কোলাবোরেশন সম্পর্কে জানতে চাই। আপনি তখন বলছিলেন এটা কি বলবেন যে কোন শিল্পীর সাথে আপনি কাজ করেছেন?
আমি তো অনেক মিউজিশিয়ানের সাথে কাজ করছি। এলএ থেকে আমার একটা অ্যালবাম বেরিয়েছে সোল ফুড, ইনস্ট্রুমেন্টাল অ্যালবাম। ওইখানে স্নুপ ডগের বেস প্লেয়ার বাবি লুইস আমার সাথে বেস বাজিয়েছে। পল সাইমনের স্যাক্সোফোন প্লেয়ার বব ফ্র্যাঙ্কেস্টিনি আমার সাথে স্যাক্সোফোন বাজিয়েছে। ফিলিক্স প্যাস্টোরিয়াস, জ্যাকব প্যাস্টোরিয়াসের ছেলে, সে আমার সাথে বেস বাজিয়েছে। আর কে ফিলিক্স বাজিয়েছে, বব ফ্র্যাঙ্কেস্টিনি বাজিয়েছে, বাবি লুইস বাজিয়েছে। স্টুয়ার্ট হ্যাম্প আমার মেন্টর, সে সোল ফুড 2-এ আমার সাথে অলরেডি বেস বাজিয়ে ফেলছে। এরফাস নাজিম জাদে নামে একজন সিঙ্গার আমার সাথে খুব গলার কাজে একটা রাগ বাজিয়েছে তাদের ইয়েতে। তারপরে আরেকজন বেস এরফাস নাজিম জাদে, আরেকজন ছিল সোল ফুডে, নাম ভুলে গেছি। সোল ফুড 2-তে ফার্নান্দো মলিনারি নামে একজন ব্রাজিলিয়ান বেস প্লেয়ার, অ্যামেজিং বেস প্লেয়ার, সে বাজাচ্ছে। ববি ভেগা, জোয়ান বায়েজের বেস প্লেয়ার, হি ইজ প্লেয়িং ইন সোল ফুড 2। সো ইনসেন লেভেলের সব বেস প্লেয়ার, সব মিউজিশিয়ান আমার সাথে বাজাচ্ছে এবং বাজিয়েছে। সো ইন্টারন্যাশনাল লেভেলের অনেক মিউজিশিয়ান আমার সাথে বাজাচ্ছে। সো আমার কথা হচ্ছে এই জিনিসগুলো করা দরকার, তাহলে বাইরের মিউজিশিয়ানরা আমাদের চিনবে, নাহলে চিনবে কেমনে? যারা ববি ভেগার ফ্যান, যারা ইয়ের ফ্যান, এই বাবি লুইসের ফ্যান, তারা আমার সাথে বাজবে। বাবি লুইসের একটা অ্যালবাম আছে, সলো অ্যালবাম। ওই সলো অ্যালবামে আমার একটা গান আছে গাওয়া, আমার গাওয়া একটা গান। আমি ইংলিশে গাই নাই, আমি বাংলায় গানটা গাইছি। বাবি লুইসের একটা অ্যালবামে 1.5 মিনিটের একটা গান, ছোট্ট গান, আমি বাংলায় গাইছি। বাংলায় গাওয়া একটা গান ইংলিশ একটা অ্যালবামে, এটা উইয়ার্ড ব্যাপার না? গানটার নাম হিল্ড। বাবি লুইস হিল্ড বেস বাবা সুমন লেক সার্চ দিলেই আপনারা আইটিউন্সে বলেন, স্পটিফাইয়ে বলেন, সব জায়গায় পাবেন। বাংলায় গান, এটা 2020-তে বোধ হয়, মোস্ট লাইকলি। একটা গান বেরোচ্ছে সাফিয়ার, ওখানে অরিজিৎ সিং এর হিন্দি ভার্সন বা একটা ওদের ভাষার ভার্সনে অরিজিৎ সিং এর রয়েছে, শুনেছেন? এটা আপনার সাথে ইয়ে করা যায়, মেলানো যায়। কোলাবোরেশনের ক্ষেত্রে আপনি আপনার ভাষার গানটাই গিয়েছেন। এখনকার যে কোলাবোরেশন বাড়ছে, সেটা আপনি মানে আপনার জায়গা থেকে কীভাবে এটাকে অ্যাচিভ করতে চান? আপনার প্রত্যাশা যে ইন্টারন্যাশনাল কোলাবোরেশন কোনো অ্যালবাম বা গান বের করার অর্থনের আপনার কি ইন্টারন্যাশনাল কোলাবোরেশন নতুন কোনো গান বা অ্যালবাম বের করতে চাই?